স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ক্যাপ্টেনের একটা ফোন সাইফুদ্দিনের ক্যারিয়ারের নতুন বাঁক নিল। লিটন দাসের একটা কথাতেই জাতীয় দলে ফেরার বড় অনুপ্রেরণা খুঁজে পান এই পেস বোলিং অলরাউন্ডার, অথচ হারিয়েই ফেলেছিলেন জাতীয় দলে খেলার স্বপ্ন দেখার সাহস। ব্যাক টু ব্যাক দুইটা সিরিজ জয় দলের সঙ্গী হতে পেরেছেন বড় আত্মবিশ্বাস। এবার সাইফুদ্দিন দলে থিতু হতে চান। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। লিটন দাস হঠাৎ একদিন আমাকে ফোন করে বললো যে তুই আমার টিমের মেন প্লেয়ার, ওভাবে প্রিপেয়ার নে। 1 মাস আগেও আমি জানতাম না আমি জাতীয় দলে খেলবো, ওরকম কোনো ড্রিমই ছিল না। শান্ত ছিল ক্যাপ্টেন, হয়তো বা ওর কাছ থেকে যদি এরকম সেম মোটিভেশন পেতাম হয়তো আরও ভালো করতে পারতাম, আরও ভালো জায়গায় থাকতে পারতাম। ড্রাইভিং সিটে বসে যে স্বপ্নের গন্তব্যে ছুটছিলেন দুর্বার গতিতে, হঠাৎই লম্বা ব্রেক সেই পথে। দারুণ শুরুর পর মোহাম্মদ সাইফুদ্দিনের ক্যারিয়ারের চাকাটা যেন থমকেই গিয়েছিল একরকম। জাতীয় দল তো দূরের কথা, জায়গা হচ্ছিল না এ টিমেও। শঙ্কার এক একটা দিন যেন ঝাপসা করে দিচ্ছিল সাইফুদ্দিনের স্বপ্ন। কিন্তু স্বপ্নের সেই ঝাপসা জানালাটাই ক্যাপ্টেন লিটন খুলে দিল লম্বা সময় পর। জাতীয় দলে যে আবারও ফিরতে পারেন ভাবেননি একটা বারের জন্য। সাইফুদ্দিন অনেক দিন পরে আসলে ব্যাক করা হলো, মানে কেমন ছিল আসলে এই কামব্যাকটা? কোন সিরিজের কথা বলতেছেন? এই সিরিজ না না খেললাম না, ইনশাল্লাহ দোয়া করবেন। অবশ্যই কিছুটা আপনারা হয়তো জানেন আমাদের পেস বোলিং ডিপার্টমেন্টে অনেক কম্পিটিশন, এখানে টিকে থাকতে হলে প্রত্যেকটা ম্যাচ ভালো খেলতে হবে, তো চেষ্টা করতেছি। ওভারঅল মানে এই যে এতদিন পরে আসলে কামব্যাক করা, দলের সঙ্গে মিশে যাওয়া, ক্যাপ্টেনের নিশ্চয়ই একটা আলাদা সাহস দেওয়া, সব কিছু মিলে ড্রেসিং রুমটা কেমন লাগলো অনেকদিন পরে এসে? 1 মাস আগেও আমি জানতাম না আমি জাতীয় দলে খেলবো, ওরকম কোনো ড্রিমই ছিল না। যেহেতু ঘরের মাঠে নিউজিল্যান্ডের সাথে এই টিম সিরিজ ছিল, ওটাতে যদি আমি সুযোগ পাইনি হয়তো চিন্তা করছি অনেক লেন্দি প্রসেস, আবার বিপিএল খেলে প্রমাণ করে আসতে হবে। বাট লিটন দাস হঠাৎ একদিন আমাকে ফোন করে বললো যে তুই আমার টিমের মেন প্লেয়ার, ওভাবে প্রিপেয়ার নে। তো একটা ক্যাপ্টেন থেকে যখন এরকমভাবে শুনি তখন নিজেকে আসলে অনেক বুস্ট আপ করে নিজেকে অনেক কিছু চেঞ্জ করার চেষ্টা করেছি। এর আগে শান্ত ছিল ক্যাপ্টেন, হয়তো বা ওর কাছ থেকে যদি এরকম সেম মোটিভেশন পেতাম হয়তো আরও ভালো করতে পারতাম, আরও ভালো জায়গায় থাকতে পারতাম। তো ইনশাল্লাহ লিটন দাসের আমাকে যেভাবে পুশব্যাক করেছে ইনশাল্লাহ অবশ্যই ধন্যবাদ দিতে চাই এবং ওনার এই বিশ্বাসের জায়গাটা আমি ধরে রাখতে চাই। শান্তকে ঘিরে অভিমানের কথা, সাইফুদ্দিনের কণ্ঠে লিটনের জন্য কৃতজ্ঞতা। কে জানে সাইফুদ্দিন লিটনের জন্য লাকি চার্ম কিনা। তার প্রত্যাবর্তন, অতঃপর ফর্মে ফিরলেন লিটন। ব্যাক টু ব্যাক দুইটা সিরিজ জয় সাইফুদ্দিন বল হাতে দিয়েছেন আস্থার পরিচয়। ইকোনমিও বেশ ভালো, ব্যাট হাতেও দেখা গেছে ছোট্ট ক্যামিও। ওয়ার্ল্ড কাপ আছে, এশিয়া কাপ আছে, সব কিছু মিলে মানে ড্রিমটা কি এখন, যেহেতু ক্যাপ্টেন একটা বড় সুযোগ দিয়েছেন? না অবশ্যই, আসলে আমি চেষ্টা করবো ওনার এই কথাটা ধরে রাখার, চেষ্টা করবো আবার সুযোগ পেলে ভালো খেলার ব্যাটিং বলিংয়ে। তো ইনশাল্লাহ আমার উপরে আত্মবিশ্বাসটা যেহেতু রেখেছে আমি চেষ্টা করবো আমি সর্বোচ্চটা দেওয়ার। আচ্ছা, এই দুইটা সিরিজের মধ্যে সবচেয়ে মানে ভালো মোমেন্ট কোনটা আপনার কাছে? না অবশ্যই আমি মনে করি শ্রীলঙ্কার সাথে যে প্রথম ম্যাচটা আমরা জিতলাম টি20-তে, ওইটা আসলে বাউন্স ব্যাক করেছি, তো এইটা আমার কাছে মনে হয় টার্নিং পয়েন্ট। ক্যারিয়ারের শিক্ষাটা কি, যে এতদিন পরে ব্যাক করলেন, সব কিছু মিলে ক্যারিয়ারের শিক্ষাটা কি আপনার কাছে? এখন এই যে ব্যাক করলেন এটা নিশ্চয়ই আসলে এত বড় একটা সুযোগ, মানে এবার অ্যাটলিস্ট হাতছাড়া করতে চাইবেন না? না অবশ্যই, আসলে দেখুন প্রত্যেকটা প্লেয়ার এবং আমি নিজে তো প্রত্যেকটা ম্যাচ নিজের সর্বটা দিয়ে খেলার চেষ্টা করি দেশের জন্য এবং আমি নিজের জন্য। তো চেষ্টা করি যখন সুযোগ পাই দলে থিতে হওয়ার এবং নিজের সর্বটা দেওয়ার। অনেক সময় হয় না, যার কারণে দলের বাইরে থাকি, তারপর চেষ্টা করি অনেক নিজেকে চেঞ্জ করার চেষ্টা করতেছি, আরও হার্ডওয়ার্ক করার, আর যে কদিন খেলতে পারি নিজের সর্বটা দিয়ে খেলার চেষ্টা করবো। দুইটা মানে জয়ের পর ড্রেসিং রুমের কী অবস্থা, মানে এখন ড্রেসিং রুমে আসলে কী কথা হচ্ছে নিজেদের মধ্যে? না অবশ্যই, আসলে ম্যাচ জিতলে তো সবার আত্মবিশ্বাস বাড়ে, যেহেতু আমরা এখন ফুল ইয়াং টিম, তো অবশ্যই হয়তো আমরা অনেক দুর্দান্ত খেলেছি জিম্বাবুয়ে এবং পাকিস্তানে। তো ইনশাল্লাহ সামনে সিরিজগুলো এই জয়ের দ্বারা অব্যাহত রেখে, সামনে যেহেতু এশিয়া কাপ আছে, সামনে ওয়ার্ল্ড কাপ আছে, তো ইনশাল্লাহ এগুলো কাজ দিয়ে ভালো। সাইফুদ্দিন অনেক ধন্যবাদ, নিশ্চয়ই আরও বড় কিছু করবেন, আরও বড় অর্জন নিয়ে নিশ্চয়ই আবারও আসলে মানে এরকম একটা ব্রেকে যেতে পারবেন, লম্বা একটা ব্রেক। দর্শক, সাইফুদ্দিনের সঙ্গে কথা হচ্ছিল, লম্বা সময় পর তিনি আসলে ব্যাক করেছেন। পুরো ক্রেডিটটা আসলে ক্যাপ্টেন লিটন কুমার দাসকে দিচ্ছিলেন। ইনফ্যাক্ট তিনি নিজেও কিন্তু সেভাবে জানতেন না যে তিনি আবারও ন্যাশনাল টিমে ব্যাক করতে যাচ্ছেন। একজন পেস বোলিং অলরাউন্ডারের অনেক বেশি দরকার ছিল বাংলাদেশ দলে। সাইফুদ্দিন সেই কাজটা মোটামুটি চান্স পাওয়ার পর চেষ্টা করছেন করার, এবং এবারের স্বর্ণালী সুযোগটা কোনোভাবেই আসলে হাতছাড়া করতে চান না সাইফুদ্দিন। নাহিয়ান বিন জসিম, ৭১, ঢাকা। ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দিতে এবং দেশের ক্রিকেটের ভবিষ্যৎ পাইপলাইন সুরক্ষিত করতে বিসিবির আয়োজনে শুরু হলো ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি। ইভেন্টে উপস্থিত ছিলেন বর্তমান ও সাবেক ক্রিকেটার সহ বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির ম্যানেজার। বিস্তারিত রায়ান আহমেদের রিপোর্টে।
মোহাম্মদ রফিক আর নাজমুল শান্ত। দেশের ক্রিকেটের অতীত আর বর্তমানের দুই নায়ক হাত মেলাচ্ছেন তরুণ ক্রিকেটারদের সঙ্গে, যাদের মধ্যে থেকেই উঠে আসবেন টাইগার ক্রিকেটের ভবিষ্যৎ নায়কেরা। শুক্রবার সকালে রাজশাহীতে এভাবেই দেশের ক্রিকেটের অতীত বর্তমান আর ভবিষ্যৎ মিলে গেল একই বিন্দুতে। উপলক্ষ বিসিবির আয়োজনে শুরু হওয়া ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি। এই ইভেন্টকে ঘিরেই বিভাগীয় স্টেডিয়ামে সাজ রব। এই ধরনের টুর্নামেন্টে আমার খেলার সুযোগ হয়নি, তো ক্রিকেট বোর্ডকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় যে এরকম একটা টুর্নামেন্ট, এক্সট্রা একটা টুর্নামেন্ট বাচ্চাদের জন্য আয়োজন করা, এটা একটা অনেক ভালো উদ্যোগ। ছিলেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার, মোহাম্মদ রফিক ওপির মতো সাবেক ক্রিকেটাররাও। বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের নিয়ে এমন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা কেন করা হলো, সে উত্তর মিলল খানিক বাদেই। প্রতিটা দলে অনূর্ধ্ব 18 দলের 8 জন এবং অনূর্ধ্ব 16 দলের 6 জন খেলোয়াড় আছেন। আমাদের পরিকল্পনাটা হচ্ছে যে পাইপলাইনে আমাদের প্লেয়ারের সংখ্যা বাড়ানোর জন্য, কোয়ালিটি সম্পন্ন প্লেয়ারের সংখ্যা বাড়ানোর জন্য আমরা এই টুর্নামেন্টের আয়োজন। টুর্নামেন্টে যারা ভালো করবেন তাদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, সাবেক ক্রিকেটার কথা বললেন সে প্রসঙ্গেও। এবং পাশাপাশি একটি জিনিস মাথায় রাখতে হবে, টুর্নামেন্ট খেলার পরে যারা অনূর্ধ্ব 16 খেলেছেন, যেখানে যারা ভালো করেছেন তারা অনূর্ধ্ব 17 জাতীয় দলের ক্যাম্পে চলে গেছেন। অনূর্ধ্ব 18 যারা খেলেছেন, অনূর্ধ্ব 19 জাতীয় দলের ক্যাম্পে তারা চলে গেছেন। তারা এই পারফরমেন্সের মাধ্যমে আমরা তাদেরকে জাতীয় দলের ক্যাম্পে আবার একটা সুযোগ দিচ্ছি। ক্রিকেটারদের বিচারের মানদণ্ডের প্রসঙ্গটা পরিষ্কার করলেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। আমরা 3টা সাইটই দেখব, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। আমরা এখান থেকেই চয়েস করব যে নেক্সট জেনারেশন কীভাবে তৈরি হয়। আর এটা কিন্তু বাংলাদেশে প্রথম যে এই ধরনের একটা টুর্নামেন্ট করার দৃষ্টিতে। ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফিকে এ এবং বি গ্রুপে ভাগ করা হয়েছে। টুর্নামেন্টটা শুধু রাজশাহীতেই সীমাবদ্ধ থাকবে কিনা সে প্রশ্নের উত্তর মিলল বি গ্রুপের খেলার উদ্বোধনের জন্য বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে থাকা সাবেক ক্রিকেটার এবং জাতীয় দলের এক সময়ের নির্বাচক হাবিবুল বাশারের কাছে। একটা নতুন ভিশন শুরু করেছি, ক্রিকেটটা কীভাবে আরও ঢাকার বাইরে ছড়ানো যায়। সো বেসিক্যালি সব ডিভিশনে আমরা যাব, সব ডিভিশনের ডিস্ট্রিক্টগুলি নিয়ে খেলা হবে। সেম ফরম্যাটে আমরা রংপুর যাব, তারপরে সিলেট যাব, চিটাং যাব। সো আঞ্চলিক এই ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে বিসিবির চাওয়াটা কি, সে বিষয়টা খোলাসা করলেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার। আঞ্চলিক ক্রিকেটের মাধ্যমে আমরা চাই রিজিওনাল যে কর্মকর্তা যারা আছেন বা যারা উদ্যোক্তা আছেন, যে ক্রিকেটাররা আছেন, তারা নিজের অঞ্চলে তাদের ক্রিকেটটাকে সাজিয়ে নিক, তারা বুঝে নিক তাদের দায়িত্বগুলো। তারা প্লেয়ার্স সিলেকশন, প্লেয়ার্স ট্রেনিং, ডেভেলপমেন্ট যেটা, এটার জন্য তারা নিজেদের অবকাঠামো সমৃদ্ধ করুক। এখান থেকে যাতে আমরা আমাদের যে ন্যাশনাল পাইপলাইনের প্লেয়ারগুলোকে বেশি বেশি করে পেতে পারি। রায়ান আহমেদ, ৭১। জাতীয় দলের বাইরে বয়সভিত্তিক দলগুলোকেও সমান গুরুত্ব দিচ্ছে বাফুফে। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের দল যার বড় উদাহরণ। বাছাই পর্বের বাধা টপকাতে পরিকল্পনার পসরা সাজিয়েছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি, যা এর আগে কখনো দেখা যায়নি। ভিয়েতনামে যাবার আগে এরই মধ্যে বাহরাইনের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলার সূচি নিশ্চিত করেছে বাফুফে। কিন্তু ভিয়েতনামের সঙ্গে তো মধ্যপ্রাচ্যের দেশটির তাপমাত্রায় বড় ফারাক। তবে কেন, কি কারণে বাহরাইনকে বেছে নেয়, এমন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন হাসান সজীব। আমাদের ফোকাসটা, মেন ফোকাস অবশ্যই 23 টিমটাকে ভালো করা। এর আগে কখনো বয়সভিত্তিক দলকে নিয়ে বাফুফের এমন সিরিয়াসনেস দেখেছেন? একের পর এক মিটিং, পরিকল্পনা, চাই রেজাল্ট, শিরোপা, টপকাতে বাছাই পর্বের বাধা। 3 থেকে 9 সেপ্টেম্বর ভিয়েতনামে কিউবা মিচেল, ফাহমিদুল ইসলামদের কঠিন পরীক্ষা। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাই পর্বে ওদের সামনে শক্তিশালী ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন। তবে দুশ্চিন্তার কিছু নাই, পথটা মসৃণ করতে বাফুফের হাতে বিশাল পরিকল্পনা। বাহরাইনে আগস্টের 18 ও 22 তারিখ 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল সবুজরা। কিন্তু বাহরাইনকে কেন বেছে নেয়া, যেখানে সেপ্টেম্বরে ভিয়েতনামের তাপমাত্রা থাকবে 24 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, তুলনামূলক ঠান্ডা ওয়েদার, সেখানে আগস্টে মধ্যপ্রাচ্যে দেশটাতে থাকবে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা। এমন গরমে বাহরাইনে প্রস্তুতি ম্যাচ খেলে ভিয়েতনামে যাওয়া কতখানি আদর্শ, এই প্রশ্নের উত্তর খুঁজতে নজর দিতে হবে AFC চ্যালেঞ্জ লিগ বাছাই পর্বে।
12 আগস্ট কাতারে সিরিয়ার ক্লাব আল কারামা এফসির বিপক্ষে খেলবে বসুন্ধরা কিংস। কাতারের তাপমাত্রা এই সময়টায় থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অনূর্ধ্ব 23 স্কোয়াডের বেশ কয়েকজন ফুটবলার খেলবেন বসুন্ধরার হয়ে। স্বাভাবিকভাবে কাতারের গরম আবহাওয়ায় খেলার অভিজ্ঞতা কাজে দিবে বাহরাইনে, কারণ প্রতিবেশী দুই দেশের তাপমাত্রা কন্ডিশন সেম। একই দিনে আবার ঢাকায় এএফসি চ্যালেঞ্জ লিগ বাছাই পর্বে আবাহনী লিমিটেড খেলবে কিরজিস্তানের ক্লাব মুরাস ইউনাইটেড এফসির বিপক্ষে। আবাহনীতে রয়েছেন অনূর্ধ্ব 23 দলের একাধিক ফুটবলার। এখন প্রশ্ন উঠতেই পারে, বসুন্ধরা খেলবে কাতারে, আবাহনী খেলবে ঢাকায়, তাতে বাহরাইনে খেলার যুক্তি কি? কারণ মূল চ্যালেঞ্জ তো সামলাতে হবে ভিয়েতনামে তুলনামূলক ঠান্ডা ওয়েদারে। প্রথম উত্তর, বাহরাইন ছাড়া যে দলের বিপক্ষে খেলতে চেয়েছিল বাফুফে, চায়নার র্যাঙ্কিং যেখানে 94, সেখানে বাহরাইন 89 নম্বরে। অর্থাৎ তুলনামূলক শক্তিশালী দলের বিপক্ষে প্রস্তুতি সেরে নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে বসুন্ধরা কিংস কাতারে খেলতে যাওয়ায় সেখানকার তাপমাত্রার দিকটিও গুরুত্ব দিয়েছে বাফুফে। কাতারের তাপমাত্রা বাহরাইনের সঙ্গে মেলায় খেলতে সহজ হবে ফুটবলারদের। এছাড়া দেশের বাইরে প্রস্তুতি ম্যাচ নিশ্চয়ই এশিয়ান কাপের আগে চ্যালেঞ্জ জয় করার মানসিকতা তৈরি করবে, নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়াবে। অন্যদিকে আবাহনী ও বসুন্ধরাতে থাকা অনূর্ধ্ব 23 দলের ফুটবলাররা খেলার মধ্যে থাকায় ছন্দ হারাবে না। এখন জানা যাক তাহলে কবে থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব 23 দলের ক্যাম্প। আগস্টের শুরুতে ফর্টিস গ্রাউন্ডে 10 থেকে 12 জন ফুটবলারকে নিয়ে ক্যাম্প শুরু করবেন সাইফুল বারী টিটু। এ সময়টায় চ্যালেঞ্জ লিগ বাছাই পর্ব নিয়ে ব্যস্ত থাকবে আবাহনী ও বসুন্ধরার ফুটবলাররা। চ্যালেঞ্জ লিগ শেষে 14 আগস্টের মধ্যে দেশে ফেরার কথা বসুন্ধরার। এরপর সেখানকার ফুটবলাররা যোগ দিবে ক্যাম্পে। 16 আগস্ট বাহরাইনে উড়াল দেওয়ার কথা অনূর্ধ্ব 23 দলের। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে 24 আগস্টের মধ্যে দেশে ফিরবে ফাহমিদুল কিউবারা। 24 থেকে 28 আগস্ট ঢাকায় ক্যাম্পে থাকবেন সবাই। এরপর ভিয়েতনামের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ম্যাচ শুরুর 5 দিন আগে 29 আগস্ট উড়াল দেওয়ার কথা অনূর্ধ্ব 23 দলের। হাসান সজীব, 71। ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে কারপাটি ইলিফকে 2-1 গোলে হারিয়েছে হামজার লেস্টার সিটি। এই ম্যাচে লেস্টার হয়ে আর্মব্যান্ড হাতে মাঠে নামেন হামজা চৌধুরী। হামজাকে অবশ্য এই ম্যাচে কোচ মার্তি তার পছন্দের পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডে খেলায়নি, বরং রাইট ব্যাক পজিশনে খেলেছেন তিনি। ডিফেন্সের পাশাপাশি উইং দিয়ে অ্যাটাকিংটাও করেছেন ঠিকঠাক পুরো 90 মিনিট। অবশ্য মাঠে ম্যাচ টাইম পাননি হামজা, 75 মিনিট ছিলেন মাঠে, যার মাঝে তিনি অ্যাকুরেট পাস দিয়েছেন 35টি। অন্যদিকে শুরু থেকে অ্যাটাকিং ফুটবল খেলে লেস্টার, যদিও ম্যাচের 48 মিনিটে এগিয়ে যায় কারপাটি, তবে তার 1 মিনিট পরে পেনাল্টি পায় লেস্টার। দলকে সমতায় ফেরান ডাকা। ম্যাচের 73 মিনিটে ডাকার দ্বিতীয় গোলে লিড পায় হামজারা। শেষ পর্যন্ত কারপাটি আর গোল না পেলে জয় নিয়েই মাঠ ছাড়ে হামজারা। ভারতীয় ফুটবলে হঠাৎই হইচই। সুনীল ছেত্রীদের কোচ হবার জন্য আবেদন করেছেন স্বয়ং স্প্যানিশ ফুটবলের লিজেন্ড জাভি হার্নান্দেজ। তবে এই খবর যতটা না অবাক করেছে, তার চেয়ে বেশি অবাক করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। কোনো মিটিং না, কোনো চেষ্টা না, সরাসরি জাভি হার্নান্দেজের আবেদনই তারা খারিজ করে দিয়েছে। চোখ কপালে তোলা এই ঘটনার শুরু থেকে শেষ পুরোটা জানাচ্ছেন পার্থ বণিক। দক্ষিণ এশীয় ফুটবলের পাওয়ার হাউস টিম ইন্ডিয়া, যারা একসময় বিশ্বকাপ খেলা দলকে হারাতো হেসে খেলে, দক্ষিণ কোরিয়া, কাতার, ক্যামেরুনের বিপক্ষে যে জয়গুলো এখনো তাদের ফুটবল দাপটের প্রতীক, কিন্তু এখন সে সবই অতীত। 2023-এর ডিসেম্বর থেকে চলতি বছরের জুলাই, এই সময়ের মধ্যে 15 ম্যাচে কেবল একটাতেই জিতেছে ভারত। ফলাফল এই 20 মাসে তাই দেশটির র্যাঙ্কিংয়ে দেখা গেছে চরম ধস। 102 থেকে নামতে নামতে এখন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান 133-এ। ক্রোয়েশিয়ার ইগোর স্টিমাচ কিংবা স্পেনের মানোলো মার্কুয়েজ কেউই ম্যান ইন ব্লুদের এই পতন থামাতে পারেননি। তাই কিছুদিন আগেই নতুন কোচের খোঁজে বিজ্ঞপ্তি দেয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ভারতের এই আবেদনে সাড়া দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সিভি পাঠান 170 জন। তবে এর মধ্যে একটা নাম চোখ কপালে তুলে দেয় এই আইএফএফ কর্তাদের। আরে এ তো স্প্যানিশ ফুটবল লেজেন্ড জাভি হার্নান্দেজ।
ভারতীয় জাতীয় দলের জন্য জাভির আবেদন করার বিষয়টি টাইমস অফ ইন্ডিয়াকে নিশ্চিত করেছেন জাতীয় দলের টিম ডিরেক্টর সুব্রত পাল। তবে ভারতীয় দলের ম্যানেজার হবার জন্য আবেদন করে জাভি যতটা না চমক দেখিয়েছেন সেটা বাতিল করে তার চেয়ে বেশি বিস্মিত করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। জি হ্যাঁ, জাভি হার্নান্দেজের আবেদন রিজেক্ট করেছে ভারত। আর রিজেকশনের কারণও জানিয়েছেন ফেডারেশনের টেকনিক্যাল কমিটির এক সদস্য। নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্তা জানান, জাভিকে কোচ করার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। বর্তমানে যে আর্থিক সচ্ছলতা নেই ভারতীয় ফুটবল ফেডারেশনের। এদিকে জাভি হার্নান্দেজকে রিজেক্ট করায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে নিয়ে হাস্যরসে মেতে উঠেছে দেশটির ফুটবল ভক্তরা। কেউ বলছে জাভিকে আনার জন্য ক্রাউড ফান্ডিং করতে, কেউ বলছে জাভি ভারতে এলে 1 বছর পর ফুটবল ছেড়ে ক্রিকেট খেলতো। অনেকে আবার আক্ষেপ করে বলছেন ভারতে ফুটবলে বিনিয়োগ করার কেউ নেই, কেননা এখানে ক্রিকেটই সব। স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা জাভি হার্নান্দেজের প্লেইং ক্যারিয়ার সাফল্যে মোড়া, কোচিং ক্যারিয়ারও খুব একটা মন্দ না। 2019 সালে কাতারের দল আল সাদের দায়িত্ব নেন জাভি। 100-ও কম ম্যাচে ডাগ আউটে থেকে দলকে জেতান 7টা ট্রফি। এরপর বার্সেলোনার দায়িত্ব নিয়ে কাতালানদের লা লিগা ও সুপারকোপা দ্য স্পানার শিরোপা এনে দেন। তবে 2023-24 মৌসুম ট্রফিহীন থাকায় তাকে বরখাস্ত করে বার্সেলোনা। জাভিকে বাদ দিয়ে ভারত এখন 3 জনের নাম শর্টলিস্টে এনেছে, যাদের মধ্যে আছেন ভারতেরই সাবেক কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন, কিরগিজস্তানের এক্স ম্যানেজার স্টেফান তার্কোভিচ এবং ভারতের স্থানীয় কোচ খালিদ জামিল। পার্থ বণিক, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।